আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। আমি ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আজকে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো নিউক্লিক অ্যাসিড কাকে বলে, নিউক্লিক অ্যাসিডের উপাদান, নিউক্লিওসাইড কাকে বলে, নিউক্লিওটাইড কাকে বলে এবং ডিএনএর গঠন নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড বর্ণনার আগে নিউক্লিক অ্যাসিডের উপাদান আমরা শিখব। নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিডের উপাদান হলো তিনটা। এক নম্বরে নাইট্রোজেন ঘটিত ক্ষারক। নাইট্রোজেন ঘটিত ক্ষারক এটা আবার দুই প্রকারে হয়ে থাকে। এক নম্বরে পিউরিন, আর একটা হলো পাইরিমিডিন। দেখো, পিউরিনের মধ্যে আরো দুইটা উপাদান আছে। এক নম্বরে আছে হলো অ্যাডিনিন, দুই নম্বরে আছে হলো গুয়ানিন এবং পাইরিমিডিনের তিনটা উপাদান আছে। এক নম্বরে সাইটোসিন, দুই নম্বরে ইউরাসিল, আর একটা হলো থায়ামিন। তাহলে বোঝা গেল যে নাইট্রোজেন ঘটিত ক্ষারক দুই ধরনের নিয়ে থাকে, পিউরিন আর পাইরিমিডিন। পিউরিনের দুইটা উপাদান অ্যাডিনিন আর একটা হলো গুয়ানিন, পাইরিমিডিনের তিনটা, সাইটোসিন, ইউরাসিল আর একটা হলো থায়ামিন। এরপরে আছে হলো পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার এটা দুই ধরনের হয়ে থাকে। তাহলে পেন্টোজ সুগার দুই ধরনের, একটা হলো রাইবোজ সুগার আর একটা হলো ডিঅক্সিরাইবোজ সুগার। কিন্তু এখান থেকে রাইবোজ সুগার এবং ডিঅক্সিরাইবোজ সুগারের মধ্যে আমাদের পার্থক্য পাড়তে হবে। দেখো, পেন্টোজ শব্দটার অর্থই হলো 5 কার্বন। কত কার্বন? 5 কার্বন। 5 কার্বন বিশিষ্ট সুগার। রাইবোজ সুগার 5 কার্বন, ডিঅক্সিরাইবোজ সুগারও 5 কার্বন। কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো 2 নম্বর কার্বনে। কত নম্বর? 2 নম্বর কার্বন। তাহলে আমরা প্রথমে 1, 2, 3, 4, 5টা কার্বন দিয়ে নিলাম। দেখো, প্রথমে আমরা রাইবোজ সুগারের 5টা কার্বন দিয়ে নিলাম, অন্যদিকে ডিঅক্সিরাইবোজ সুগারের 5টা কার্বন দিয়ে নেব। 1, 2, 3, 4 এবং 5। দেখো, পেন্টোজ সুগার, এই রাইবোজ সুগার এবং ডিঅক্সিরাইবোজ সুগারই এটাকে বলা হয় অ্যালডোজ শর্করা। এই দুইটা মূলত কি শর্করা? অ্যালডোজ। তাহলে এই দুইটা মূলত অ্যালডোজ সুগার। অ্যালডোজ সুগার মানে হলো যেসব শর্করার 1 নম্বর কার্বনে অ্যালডিহাইড গ্রুপ থাকবে, অর্থাৎ 1 নম্বর কার্বনে CHO থাকবে। দেখো, তাহলে রাইবোজ সুগার এবং ডিঅক্সিরাইবোজ সুগার উভয়ই অ্যালডোজ শর্করা। এদের 1 নম্বর কার্বন 1, 2, 3, 4, 5 নম্বর কার্বন। 1, 2, 3, 4, 5 নম্বর কার্বন। 1 নম্বর কার্বনে দুটারই অ্যালডিহাইড গ্রুপ থাকবে, অর্থাৎ CHO থাকবে। এবং লাস্টের যে কার্বন সেটা হলো CH2OH হবে, এবং এখানেও হবে কি? CH2OH। দেখো, মেন পার্থক্য হলো 2 নম্বর কার্বন। কত নম্বর কার্বন? 2 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনে রাইবোজ সুগারের ক্ষেত্রে OH, এরপরে OH, আর একটা হবে OH আর এই পাশে হবে H। অর্থাৎ তুমি দেখো, 2 নম্বর কার্বনে রাইবোজ সুগারের ক্ষেত্রে অক্সিজেন আছে। আর ডিঅক্সিরাইবোজ সুগারের ক্ষেত্রে দেখো, ডিঅক্সিরাইবোজ সুগারের এই শব্দটাকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে ডিই শব্দের অর্থ হলো অ্যাবসেন্ট। এবার অক্সি শব্দটার অর্থ হলো অক্সিজেন। তাহলে
দেখো ডিঅক্সি মানে অ্যাবসেন্ট অফ অক্সিজেন ইন 2 নাম্বার কার্বন। তাহলে দেখো ডিঅক্সি রাইবোজ সুগার মানে হলো অ্যাবসেন্ট অফ অক্সিজেন ইন 2 নাম্বার কার্বন, অর্থাৎ 2 নম্বর কার্বনে। কত নম্বর কার্বন? 2 নম্বর কার্বনে ডিঅক্সি রাইবোজ সুগারের ক্ষেত্রে অক্সিজেন অনুপস্থিত থাকবে এবং বাকিগুলো হাইড্রোজেন, ওইস, ওইস এবং এইস। তাহলে আমরা দেখলাম যে পেন্টোজ সুগার 2 ধরনের থাকে, একটা রাইবোজ সুগার আর একটা কি ডিঅক্সি রাইবোজ সুগার। রাইবোজ সুগার এবং ডিঅক্সি রাইবোজ সুগারের মধ্যে মেন পার্থক্য হলো কত নম্বর কার্বনে? 2 নম্বর কার্বনে। তাহলে 2 নম্বর কার্বনে আমরা দেখলাম যে ডিঅক্সি রাইবোজ সুগারের ক্ষেত্রে 2 নম্বর কার্বনে অক্সিজেন অনুপস্থিত থাকে এবং রাইবোজ সুগারের 2 নম্বর কার্বনে অক্সিজেন উপস্থিত থাকে। তাহলে রাইবোজ সুগার এবং ডিঅক্সি রাইবোজ সুগারের মধ্যে মেন পার্থক্য হলো তোমার 2 নম্বর কার্বনে ডিঅক্সি রাইবোজ সুগারের ক্ষেত্রে অক্সিজেন অনুপস্থিত থাকবে আর রাইবোজ সুগারের ক্ষেত্রে উপস্থিত থাকবে। এবং নিউক্লিক অ্যাসিডের আরেকটা উপাদান আছে, এটার নাম হলো H3PO4 অর্থাৎ ফসফরিক অ্যাসিড। তাহলে দেখতে পেলাম আমরা নিউক্লিক অ্যাসিডের 3টা উপাদান আছে, নাইট্রোজেন ঘটিত ক্ষারক পেন্টোজ সুগার, আর একটা হলো ফসফরিক অ্যাসিড। নাইট্রোজেন ঘটিত ক্ষারক হলো 2 ধরনের, পিউরিন আর একটা কি পাইরিমিডিন। পিউরিন হলো অ্যাডিনিন আর গুয়ানিন, পাইরিমিডিন হলো 3টা, সাইটোসিন, ইউরাসিল আর থায়ামিন। আর পেন্টোজ সুগার 2টা, রাইবোজ সুগার আর ডিঅক্সি রাইবোজ সুগার। এইটা আমরা রাইবোজ সুগার এবং ডিঅক্সি রাইবোজ সুগার। তাহলে রাইবোজ সুগার এবং ডিঅক্সি রাইবোজ সুগার আমরা এটা দেখলাম চেইন স্ট্রাকচার। এটা কি স্ট্রাকচার? এটা রাইবোজ সুগার এবং ডিঅক্সি রাইবোজ সুগারের চেইন স্ট্রাকচার। কিন্তু আমরা এছাড়াও আরেকটা স্ট্রাকচার দেখব যেটা হলো এদের রিং স্ট্রাকচার। আরেকটা উপাদান হলো H3PO4 অর্থাৎ নিউক্লিক অ্যাসিড হলো নাইট্রোজেন ঘটিত ক্ষারক পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত একটা যৌগ যা বংশগতির ধারাসহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিড বংশগতির ধারাসহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে বলে নিউক্লিক অ্যাসিডকে বলা হয় মাস্টার মলিকিউল। কি বলা হয়? মাস্টার মলিকিউল। দেখো রাইবোজ সুগার এবং ডিঅক্সি রাইবোজ সুগার যখন কোনো দ্রবণে থাকে, অর্থাৎ আমরা জানি যে রাইবোজ সুগার এবং ডিঅক্সি রাইবোজ সুগার প্রোটোপ্লাজমের মধ্যে থাকে, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে থাকে আর ক্রোমোজোম থাকে প্রোটোপ্লাজমের মধ্যে। তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে যখন অবস্থান করে রাইবোজ সুগারের 1 নম্বর কার্বন এবং 4 নম্বর কার্বনের মধ্যে একটা অক্সিজেন সেতু বন্ধন গঠিত হয়। ডিঅক্সি রাইবোজ সুগারের ক্ষেত্রেও একই, 1 নম্বর এবং 4 নম্বর কার্বনের মধ্যে একটা অক্সিজেন সেতু বন্ধন গঠিত হয়, অর্থাৎ তোমার রিং স্ট্রাকচার গঠিত হয়। আর এই রিং স্ট্রাকচার গঠিত হলে এদের স্ট্রাকচার কেমন হবে এটা আমাদের শিখতে হবে ডিএনএ অণুর গঠনের জন্য। দেখো তাহলে রাইবোজ সুগার আর একটা হলো ডিঅক্সি রাইবোজ সুগার। রাইবোজ সুগার আর ডিঅক্সি রাইবোজ সুগারের মধ্যে আমরা মেন পার্থক্য পেয়েছি 2 নম্বর কার্বনে অক্সিজেন অনুপস্থিত থাকবে ডিঅক্সি রাইবোজ সুগারের ক্ষেত্রে, রাইবোজ সুগারের ক্ষেত্রে অক্সিজেন উপস্থিত থাকবে। এবং এরা যখন একটা কার্বন 2, 3, 4, এটা কত 5 নম্বর কার্বন, এদিকে কার্বন 1, 2, 3, 4, এটা কত 5। তাহলে আমরা জানি যে এটা অ্যালডোজ শর্করা, তাহলে CHO হবে। এটা তো কি হবে? CHO হবে। এখানে কি হবে? CH2OH। এখানে কি হবে? CH2OH। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর কার্বন, এখানে OH, এখানে কি H, এখানে H, এই পাশে OH, এই পাশে হলো OH, এই পাশে হলো H। 2 নম্বর কার্বন আমরা ফলো করলে দেখতে পাবো যে এখানে হলো হাইড্রোজেন, এ পাশে হাইড্রোজেন। ডিঅক্সি রাইবোজ সুগারের ক্ষেত্রে কোনো অক্সিজেন থাকবে না। এরপরে হলো হাইড্রোজেন, এই পাশে হলো OH, এই পাশে হলো OH, এই পাশে হলো H। তাহলে এইটা হলো রাইবোজ সুগার আর এটা কি ডিঅক্সি রাইবোজ সুগার।
এই দুইটার মধ্যে তোমরা এটা দেখলা সেইম স্ট্রাকচার, কিন্তু এরা যখন কোনো দ্রবণে মিশ্রিত অবস্থায় থাকে তখন এদের স্ট্রাকচার যেটা হবে দেখো সেটা হলো রাইবোজ সুগার 1 নম্বরে, অক্সিজেন এই যে দেখো 1 নম্বর কার্বন, কার্বন 2, কার্বন 3, কার্বন 4, এই মাথারটা হবে CH2OH, এটা কত নম্বর কার্বন? 5 নম্বর কার্বন। তাহলে দেখো যখন 1 এবং 4 এর মধ্যে অক্সিজেন সেতু বন্ধন গঠন করলো তখন দেখা যাচ্ছে যে 4 নম্বর কার্বন থেকে অক্সিজেনটা চলে যায় মাঝে এবং হাইড্রোজেনটা চলে যায় হলো 1 নম্বর কার্বনে, যার কারণে 1 নম্বর কার্বনে একটা OH গ্রুপ সৃষ্টি হয়। আর নিচে কি? হাইড্রোজেন। বাকি হাইড্রোজেন এই পাশে কি হবে? OH। এই পাশে হাইড্রোজেন, এই পাশে কি? OH। আর দেখো 4 নম্বর কার্বনে যেহেতু অক্সিজেন মাঝখানে গেছে, হাইড্রোজেন 1 নম্বর কার্বনে গেছে, আর শুধুমাত্র হাইড্রোজেন বাকি আছে, আর এই পাশে কি করতে হবে? হাইড্রোজেন দিয়ে দিতে হবে। তাহলে এটা যে রাইবোজ সুগার দেখে চিনবা কি করে? 2 নম্বর কার্বন দেখতে হবে। 2 নম্বর কার্বনে কি আছে? অক্সিজেন আছে। আর এটা কি সুগার? রাইবোজ সুগার। আর এরপর আছে ডিঅক্সিরাইবোজ সুগার। যদি এরাও সেতু বন্ধন গঠন করে তাহলে দেখো এদের স্ট্রাকচার 1, 2, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, এই মাথারটা কি হবে? CH2OH, এটা 5 নম্বর কার্বন। তাহলে আমরা যে দেখব 2 নম্বর কার্বনে, তাহলে উপরে একই হবে OH, নিচে কি? H। এই পাশেরটা হবে হাইড্রোজেন, এই পাশেরটা কি হবে? হাইড্রোজেন। এই পাশেরটা হাইড্রোজেন, এই পাশেরটা কি? OH। আর এখানে হাইড্রোজেন। আমরা পাশাপাশি দুইটা সুগার রেখেছি, তাহলে এটা কি সুগার? এটা হলো ডিঅক্সিরাইবোজ সুগার। এই দুইটা সুগারের মধ্যে মেন পার্থক্য হলো কোন জায়গায়? 2 নম্বর কার্বন। কত নম্বর কার্বন? 2 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনে অক্সিজেন অনুপস্থিত, অর্থাৎ ওইটা হলো ডিঅক্সিরাইবোজ সুগার, এটি কি? রাইবোজ সুগার। এখন দেখো যে রাইবোজ সুগার এবং ডিঅক্সিরাইবোজ সুগার আমরা আশা করি চিনতে পেরেছি, কিন্তু আমরা এখন যেটা শিখব সেটা হলো নিউক্লিওসাইড কাকে বলে এবং নিউক্লিওটাইড কাকে বলে। খুব ভালো করে মাথায় নিবা, নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড। দেখো পেন্টোজ সুগার, দেখো আমরা এখন যেটা শিখবো সেটা হলো নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড। দেখো পেন্টোজ সুগার আমরা জানি হলো 2 ধরনের, একটা রাইবোজ সুগার আর একটা হলো ডিঅক্সিরাইবোজ সুগার। এটা একটা হলো পেন্টোজ সুগার, কার্বন 1, কার্বন 2, কার্বন 3, কার্বন 4, কার্বন 5, অর্থাৎ CH2OH, কার্বন 5। তাহলে এটা আমি ধরে নিলাম রাইবোজ সুগার। যদি রাইবোজ সুগারের সাথে অথবা ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে, অর্থাৎ আমি বলতে পারি পেন্টোজ সুগারের যে কোনো একটা সুগারের সাথে যদি নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে কোনো একটা ক্ষারক যুক্ত হয়, নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে কোনো একটা ক্ষারক, আমি ধরলাম অ্যাডিনিন, অথবা এখানে হতে পারে সাইটোসিন, অথবা এটা হতে পারে গুয়ানিন, অথবা এটা হতে পারে ইউরাসিল, অথবা এটা হতে পারে থায়ামিন, অর্থাৎ পেন্টোজ সুগারের যে কোনো একটা সুগারের সাথে যদি নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে কোনো একটা ক্ষারক যুক্ত হয়ে যে যৌগ গঠন করবে সেটাকে বলা হয় নিউক্লিওসাইড। আর এই নিউক্লিওসাইডের সাথে যখন ফসফরিক অ্যাসিডের ফসফেট অংশ, ফসফরিক অ্যাসিডের ফসফেট অংশ যুক্ত হয় তখন সেটাকে বলা হয় নিউক্লিওটাইড। তাহলে এখান থেকে দুইটা ডেফিনেশন খুব ভালো করে মাথায় রাখা লাগবে, সেটা হলো নিউক্লিওসাইড কাকে বলে আর নিউক্লিওটাইড কাকে বলে। পেন্টোজ সুগারের যে কোনো একটা সুগার, হয় রাইবোজ সুগার অথবা ডিঅক্সিরাইবোজ সুগার, এর সাথে যদি নাইট্রোজেন ঘটিত ক্ষারকের 5টা উপাদানের যে কোনো একটা এসে যুক্ত হয় কত নম্বর কার্বনে? 1 নম্বর কার্বনে, তখন সেটাকে বলা হয় নিউক্লিওসাইড। আর নিউক্লিওসাইডের যে 3 নম্বর কার্বন আছে, এই 3 নম্বর কার্বনের সাথে যদি
ফসফরিক অ্যাসিডের ফসফেট এসে যুক্ত হয় তখন সেটাকে বলা হয় নিউক্লিওটাইড। আশা করি তোমরা নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড বুঝতে পেরেছ। দেখো আমি তোমাদের সামনে এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ডিএনএ অণুর ভৌত গঠন। এই ডিএনএ অণুর ভৌত গঠন সম্পর্কে তিনজন বিজ্ঞানীর নাম তোমাদের মাথায় রাখতে হবে। দেখো প্রাথমিক অবস্থায় ডিএনএ অণুর গঠন আবিষ্কার করে বিজ্ঞানী ওয়াটসন অ্যান্ড ক্রিক 1953 সালে। পরবর্তীতে ডিএনএ অণুর গঠন আবিষ্কারের জন্য যে বিজ্ঞানী অবদান রেখেছিল ওনার নাম হলো উইলকিন্স। এই জন্য পরবর্তীতে এই তিনজন বিজ্ঞানী 1962 সালে একসাথে নোবেল পুরস্কার পায়। এবং ডিএনএ অণুর গঠনের যে উপাদানগুলো আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো নাইট্রোজেন ঘটিত ক্ষারক, অ্যাডিনিন থাকবে, গুয়ানিন থাকবে, সাইটোসিন থাকবে আর থায়ামিন থাকবে। মনে রাখবা সবসময়ের জন্য থায়ামিন একমাত্র ডিএনএ অণুর উপাদান আর ইউরাসিল একমাত্র আরএনএ অণুর উপাদান। অর্থাৎ ডিএনএতে কখনো তুমি ইউরাসিল পাবা না এবং আরএনএতে কখনো তুমি থায়ামিন পাবা না। এরপর দেখো পেন্টোজ সুগার, তুমি জানো যে পেন্টোজ সুগার দুই ধরনের, একটা রাইবোজ সুগার আর একটা কি ডিঅক্সিরাইবোজ সুগার। ডিএনএ অণু গঠনের জন্য যে সুগারটা প্রয়োজন হয় সেটা হলো ডিঅক্সিরাইবোজ সুগার। অর্থাৎ রাইবোজ সুগার তোমার গঠন করবে আরএনএ অণু আর ডিঅক্সিরাইবোজ সুগার গঠন করবে হলো ডিএনএ অণু। এবং H3PO4 অর্থাৎ ফসফরিক অ্যাসিড এটা আরএনএ এবং ডিএনএ অণুর কমন উপাদান, একটু মাথায় রাখা লাগবে। দেখো আমি এখানে তোমাদের একটা চিত্র এঁকেছি, এটা ডিএনএ অণুর একটা সূত্র। একটা দেখো 5 প্রাইম থেকে 3 প্রাইম আর একটা হলো 3 প্রাইম থেকে 5 প্রাইম। এই দুইটা সূত্রের মধ্যে নাইট্রোজেন ঘটিত ক্ষারক আছে, পেন্টোজ সুগার অর্থাৎ ডিঅক্সিরাইবোজ সুগার আছে আর ফসফরিক অ্যাসিডের ফসফেট অংশ আছে। এই সূত্রটা কিভাবে তৈরি হয়, এই যে দেখো উপরে কত কার্বন 5 নম্বর কার্বন আর নিচেই কত কার্বন 3 নম্বর কার্বন। অর্থাৎ এই যে সূত্রটা 5 প্রাইম থেকে 3 প্রাইম এর উপরে কত কার্বন, কার্বন 5, যার কারণে এটা কি হয়েছে 5 প্রাইম। আর দেখো এই সূত্রের নিচে কত কার্বন 3 কার্বন, যেটা এই জন্য এই সূত্রের নিচে কত হয়েছে 3 প্রাইম। অপর দিকে দেখো এই সূত্রটা থাকে হলো উল্টাভাবে, তাহলে উল্টাভাবে থাকলে উপরে কত কার্বন C3, যার কারণে এই সূত্রের উপরে অংশে হয়েছে 3 প্রাইম। আর দেখো এই সূত্রের নিচে অংশে কত কার্বন 5 কার্বন, যার কারণে এটা কি হয়েছে 5 প্রাইম। অর্থাৎ ডিএনএ অণুর যদি ভৌত গঠনের আমরা বৈশিষ্ট্যগুলো দেখি তাহলে প্রথম যে কথাটা হবে ডিএনএ দ্বিসূত্রক, সিঁড়ির মতো ঘোরানো। কিসের মতো ঘোরানো? সিঁড়ির মতো ঘোরানো অথবা পেঁচানো। এই মডেলটার নাম হলো ডাবল হেলিক্স মডেল। ডাবল শব্দ অর্থ 2, হেলিক্স মানে সূত্র। কয়টা সূত্রকের মডেল? এটা 2টা সূত্রকের মডেল। এবং এই সূত্রকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে আমরা দেখতে পাবো যে সূত্র 2টি গঠিত হয়। 1 নম্বর পয়েন্ট, এই মডেলটার নাম কি? ডাবল হেলিক্স মডেল, যেটা দেখতে ঘোরানো সিঁড়ির মতো। এই 2টা সূত্র গঠিত হয়, দেখো এটা কি সুগার? ডিঅক্সিরাইবোজ সুগার। 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 অন্যদিকে এটা কি সুগার? ডিঅক্সিরাইবোজ সুগার। এটাও ডিঅক্সি, এটাও ডিঅক্সি, এটাও ডিঅক্সিরাইবোজ সুগার। তাহলে ডিএনএর গঠনে আমরা প্রথম যে পয়েন্টটা, এর 13টা পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্ট তোমাকে বুঝে বুঝে পড়তে হবে। প্রথমে বলবা যে সূত্র 2টি ঘোরানো সিঁড়ির মতো অথবা পেঁচানো সিঁড়ির মতো, যেটাকে বলা হয় ডাবল হেলিক্স মডেল। এটার একটা সূত্র শুরু হয় 5 কার্বন থেকে 3 কার্বন, আর একটা সূত্র শুরু হয় 3 কার্বন থেকে 5 কার্বন। এবং সূত্র 2টি গঠিত হয় ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। ফসফরিক অ্যাসিডের কোন অংশ এখানে যুক্ত থাকে? ফসফেট অংশ। অর্থাৎ একটা ডিঅক্সিরাইবোজ সুগার, পরে ফসফরিক অ্যাসিডের ফসফেট, আবার একটা ডিঅক্সিরাইবোজ সুগার, আবার কি ফসফরিক অ্যাসিডের ফসফেট অংশ, আবার একটা ডিঅক্সিরাইবোজ সুগার, আবার কি ফসফরিক অ্যাসিডের ফসফেট অংশ। অর্থাৎ
সূত্র দুইটি গঠিত হয় ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। তুমি যদি এই সূত্রটাকে বিশ্লেষণ করো, দেখো এটা ডিঅক্সিরাইবোজ সুগার, এটা কি ফসফরিক অ্যাসিডের ফসফেট অংশ, এটাও কি ফসফরিক অ্যাসিডের ফসফেট অংশ, এটাও কি ফসফরিক অ্যাসিডের ফসফেট অংশ। অর্থাৎ সূত্র দুইটি গঠিত হয় ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের ফসফেটের পর্যায়ক্রমিক আবর্তনের মাধ্যমে। এবং দেখো এই যে ফসফরিক অ্যাসিডের ফসফেট অংশটা যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ সুগারের 3 নম্বর কার্বন এবং 5 নম্বর, 3 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বন। তুমি যদি এই সূত্রটাকে বিশ্লেষণ করো তাও দেখতে পাবা কত নম্বর কার্বন, 3 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বন। অর্থাৎ ফসফরিক অ্যাসিডের ফসফেটটা যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ সুগারের 3 এবং 5 নম্বর কার্বনের সাথে। 3টা পয়েন্ট হলো। দেখো 4th নম্বর পয়েন্ট, এই সূত্রের মাঝখানের যে ধাপ, এটা একটা ধাপ, এটা একটা ধাপ, এটা একটা ধাপ, এটা একটা ধাপ। এই মাঝখানের ধাপ তৈরি হয় নাইট্রোজেন ঘটিত ক্ষারক দ্বারা। কি দ্বারা? নাইট্রোজেন ঘটিত ক্ষারক। এবং অ্যাডিনিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা, অর্থাৎ অ্যাডিনিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা সবসময়ের জন্য যুক্ত থাকবে থায়ামিন। দেখো এরপরে সাইটোসিন, এর সাথে 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা সবসময়ের জন্য যুক্ত থাকবে গুয়ানিন। এবং এই নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো সংযুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ সুগারের 1 নম্বর কার্বন। কত নম্বর কার্বন? 1 নম্বর। সবগুলা তুমি দেখো 1 নম্বর কার্বন, 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 1 নম্বর কার্বন। অর্থাৎ ডিএনএ অণুর মাঝখানের ধাপ তৈরি হয় নাইট্রোজেন ঘটিত ক্ষারক দ্বারা। অ্যাডিনিনের সাথে সবসময়ের জন্য যুক্ত থাকে থায়ামিন এবং সাইটোসিনের সাথে সবসময়ের জন্য যুক্ত থাকে গুয়ানিন। এবং এই নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো যুক্ত থাকে ডিঅক্সিরাইবোজ সুগারের 1 নম্বর কার্বনে। কত নম্বর কার্বন? 1 নম্বর কার্বন। অ্যাডিনিনের সাথে কয়টা হাইড্রোজেন বন্ধন থাকে? 2টা, থায়ামিন দ্বারা যুক্ত থাকে। এবং এর মধ্যে কয়টা? 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। এবং সূত্র দুইটি দেখো সমান দূরত্ব অবস্থিত, সমান দূরত্ব, কিন্তু একটা 5 কার্বন থেকে 3 কার্বন, আর একটা হলো 3 কার্বন থেকে 5 কার্বন। অর্থাৎ একটা হলো তোমার 5 কার্বন থেকে 3 কার্বন, আর একটা হলো 3 কার্বন থেকে 5 কার্বন। অর্থাৎ একটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, আর একটা হলো 3 প্রাইম থেকে 5 প্রাইম। 6টা বৈশিষ্ট্য গেল। দেখো এরপরে 7 নম্বর যেটা, ডিএনএ অণুর প্রতিটা পেজ, ডিএনএ অণুর প্রতিটা পেজ, আমি ধরে নিলাম এখান থেকে এতটা একটা পেজ। ডিএনএ অণুর প্রতিটা পেজের দৈর্ঘ্য হলো, এইটার দৈর্ঘ্য হলো 34 অ্যাংস্ট্রম, 34 অ্যাংস্ট্রম। এবং তুমি যদি এটাকে ন্যানোমিটারে বলো তাহলে হবে হলো 3.4 ন্যানোমিটার। দেখো এই যে প্রতিটা পেজ, প্রতিটা প্যাচ, এই প্রতিটা প্যাচের যে দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম অথবা 3.4 ন্যানোমিটার। কিন্তু এই ডিএনএ অণুর তুমি যদি ব্যাস দেখো তাহলে এর ব্যাস হবে 20 অ্যাংস্ট্রম। এবং যদি ন্যানোমিটারে বলো তাহলে হবে 2 ন্যানোমিটার। দেখো ডিএনএ অণুর প্রতিটা পেজের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। এই প্রতিটা পেজের মধ্যে নাইট্রোজেন ঘটিত ক্ষারক যেটা থাকে, এই যে দেখো একটা ধাপ, 2টা ধাপ, প্রতিটা পেজের মধ্যে এরকম নাইট্রোজেন ঘটিত ক্ষারের ধাপ থাকবে 10টি। অর্থাৎ অ্যাডিনিনের সাথে থায়ামিন থাকবে হলো 5টি, আর সাইটোসিনের সাথে গুয়ানিন ত্রিবন্ধন দ্বারা সংযুক্ত থাকবে হলো 5টি। দেখো অর্থাৎ একটা ডিএনএ অণুর মধ্যে যতটি অ্যাডিনিনের সাথে থায়ামিন যতটি যুক্ত থাকবে, সাইটোসিনের সাথে গুয়ানিন ততটাই যুক্ত থাকবে। অর্থাৎ একটা ডিএনএ অণুর মধ্যে অ্যাডিনিনের সাথে থায়ামিন যতটা থাকবে, সাইটোসিনের সাথে গুয়ানিন ততটাই থাকবে। এটাকে বলা হয় সারগপস রুল, সারগপ রুলস। দেখো সারগপ রুলস, একটা ডিএনএ অণুর মধ্যে অ্যাডিনিনের সাথে থায়ামিন যতটা থাকবে, সাইটোসিনের সাথে গুয়ানিন ততটাই থাকবে। আর এই নীতিটাকে বলা হয় সারগপ রুল। এখন দেখো প্রতিটা বেসের মধ্যে নাইট্রোজেন ঘটিত ক্ষারের ধাপ কয়টি থাকবে আমি বলেছি? 10টি। অ্যাডিনিনের সাথে থায়ামিন থাকবে 5টি এবং সাইটোসিনের সাথে গুয়ানিন থাকবে 5টি।
তাহলে অ্যাডিনিনের সাথে থায়ামিন যদি 5টা থাকে, এই 5টাকে তুমি যদি গুণ করো তাহলে এদের মধ্যে যে হাইড্রোজেন বন্ধন সংখ্যা 5 দুগুণে কত হবে? 10টি। কতটি হবে? 10টি। আর সাইটোসিন এর সাথে যদি গুয়ানিন যদি 5টা থাকে তাহলে এদের মধ্যে হাইড্রোজেন যে বন্ধন সংখ্যা সেটা হবে 15টি। অর্থাৎ দেখা যাচ্ছে নাইট্রোজেন ঘটিত ক্ষারক 10টা থাকে প্রতিটা পেসের মধ্যে, অর্থাৎ একটা পেসের মধ্যে হাইড্রোজেন বন্ধন সংখ্যা তাহলে মোট হবে 25টি। কতটি হবে? 25টি। দেখো তোমাদের আরেকবার বলি, ইনশাল্লাহ হয়ে যাবে। ডিএনএ অণুর প্রতিটা পেসের দৈর্ঘ্য হলো 34 অ্যাংস্ট্রম। এর মধ্যে নাইট্রোজেন ঘটিত ক্ষারের ধাপ থাকে 10টি, অ্যাডেনিনের সাথে থায়ামিন থাকবে 5টি, আর সাইটোসিনের সাথে গুয়ানিন থাকবে 5টি। অর্থাৎ এদের মধ্যে যদি বন্ধন সংখ্যা হিসেব করা হয়, অ্যাডেনিনের সাথে থায়ামিন এটা বন্ধন সংখ্যা হবে মোট 10টি, সাইটোসিনের সাথে গুয়ানিনের বন্ধন সংখ্যা হবে মোট 15টি। এই 10 এবং 15কে যদি যোগ করা হয় তাহলে একটা পেসের মধ্যে হাইড্রোজেন বন্ধন সংখ্যা হবে 25টি। এবং তাহলে আমি কি বলেছি, একটা পেসের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। 34 অ্যাংস্ট্রম। এর মধ্যে নাইট্রোজেন ঘটিত ক্ষারের ধাপ থাকবে কতটি? 10টি। যদি তোমাদের পরীক্ষায় আসে একটা ধাপের দৈর্ঘ্য কত, একটা ধাপের দৈর্ঘ্য কত, যদি 10টি ধাপের দৈর্ঘ্য যদি 34 অ্যাংস্ট্রম হয় তাহলে এটাকে 10 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমরা একটা ধাপের দৈর্ঘ্য পাবো। তাহলে একটা ধাপের দৈর্ঘ্য হবে 3.4 অ্যাংস্ট্রম। তাহলে প্রতিটা পেসের মধ্যে নাইট্রোজেন ঘটিত ক্ষারের ধাপ 10টি, 10টি ধাপের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। তাহলে একটি ধাপের দৈর্ঘ্য 3.4 অ্যাংস্ট্রম। যদি তুমি ন্যানোমিটার হিসেব করো তাহলে 3.4 ন্যানোমিটার 34টা। দেখো 10টি ধাপের দৈর্ঘ্য হলো 3.4 ন্যানোমিটার। তাহলে একটি ধাপের দৈর্ঘ্য 10 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে 10 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 0.34 ন্যানোমিটার। তাহলে একটা ধাপের দৈর্ঘ্য হলো 0.34 ন্যানোমিটার। যখন দেখো পেসটা উৎপন্ন হয়, একদিকে দেখো গভীর, একদিকে কি গভীর খাজ, গভীর খাজের সৃষ্টি হচ্ছে, আর অন্যদিকে অগভীর, এটা কি অগভীর খাজের সৃষ্টি হয়। তাহলে যখন পেস উৎপন্ন হতে থাকে একদিকে গভীর খাজ আর অন্যদিকে অগভীর খাজের সৃষ্টি হয়। আর দেখা গেছে এই ডিএনএ অণুর যে ওজন, এটা মনে রাখতে হবে একটি এমসিকিউর জন্য। ডিএনএ অণুর আণবিক ওজন 10⁶ থেকে 10⁹ ডালটন। তাহলে দেখো আমি তোমাদের আরেকবার বলতেছি, ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। তাহলে একটা ডিএনএ অণুর যে ভৌত গঠন, এটা কয়জন বিজ্ঞানী অবদান রেখেছিল? 3 জন বিজ্ঞানী। এর জন্য তারা নোবেল পুরস্কার পেয়েছিল 1962 সালে। আর নাইট্রোজেন ঘটিত ক্ষারক কয়টা ডিএনএ অণুর গঠনের জন্য লাগে? অ্যাডিনিন লাগে, গুয়ানিন লাগে, সাইটোসিন আর থায়ামিন। পেন্টোজ সুগারের মধ্যে ডিঅক্সিরাইবোজ সুগার লাগে আর ফসফরিক অ্যাসিড লাগে। তাহলে ডিএনএ অণু কয় সূত্রক? দ্বিসূত্রক। তাহলে এই দ্বিসূত্রক ডিএনএ অণু দেখতে ঘোরানো সিঁড়ির মতো, যেটাকে বলা হয় ডাবল হেলিক্স মডেল। এই সূত্র দুইটি পেঁচানো সিঁড়ির মতো, যাকে বলা হয় ডাবল হেলিক্স মডেল। সূত্র দুইটি গঠিত হয় ডিঅক্সিরাইবোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের পর্যায়ক্রমিক সংযুক্তির মাধ্যমে। এবং ডিঅক্সিরাইবোজ সুগারের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে 3 নম্বর এবং 5 নম্বর কার্বন দ্বারা। 3 নম্বর এবং 5 নম্বর কার্বন দ্বারা। কত নম্বর কার্বন? 3 এবং 5 নম্বর কার্বন দ্বারা। এবং এটাতেও 3 এবং 5। এবং দুইটি সূত্রের মাঝখানের দাব তৈরি হয় নাইট্রোজেন ঘটিত ক্ষারক বা বেস দ্বারা। সবসময়ের জন্য অ্যাডিনিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধন দ্বারা থায়ামিন যুক্ত থাকবে, সাইটোসিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা গুয়ানিন যুক্ত থাকবে, এবং নাইট্রোজেন ঘটিত ক্ষারকগুলো সবসময়ের জন্য যুক্ত হবে 1 নম্বর কার্বন। কত নম্বর কার্বন? সবাই 1 নম্বর কার্বন। কত নম্বর কার্বন? 1 নম্বর কার্বন। এবং সূত্র দুইটি পরস্পর সমান দূরত্বে অবস্থিত, কিন্তু একটা আরেকটার বিপরীত দিকে। একটা 5 কার্বন থেকে 3 কার্বন, আর একটা হলো 3 কার্বন থেকে 5 কার্বন।
ডিএনএ অণুর প্রতিটা পেসের দৈর্ঘ্য হলো 34 অ্যাংস্ট্রম, ন্যানোমিটারে বললে 3.4 ন্যানোমিটার, এবং এই প্রতিটা পেসের মধ্যে নাইট্রোজেন গঠিত ক্ষারের ধাপ থাকে 10টি। এরকম অ্যাডেনিনের সাথে থায়ামিন থাকবে 5টি, সাইটোসিনের সাথে গুয়ানিন থাকবে 5টি। তাহলে অ্যাডেনিনের সাথে থায়ামিনের বন্ধন থাকবে, হাইড্রোজেন বন্ধন 2টি, অর্থাৎ 5টি যদি অ্যাডেনিনের সাথে থায়ামিন বন্ধন থাকে তাহলে আমরা দেখতে পারবো যে 10টি হাইড্রোজেন বন্ধন আছে। আর সাইটোসিনের সাথে গুয়ানিন যদি 5টা থাকে তাহলে এই 3 দিয়ে 5কে গুণ করলে আমরা দেখতে পাবো 3 5 15, তাহলে 15টি হাইড্রোজেন বন্ধন আছে। তাহলে প্রতিটা পেসের মধ্যে দেখা যাবে এই 10 আর এই 15 গুণ করলে 25টি, প্রতিটা পেসের মধ্যে হাইড্রোজেন বন্ধন সংখ্যা থাকবে কতটি? 25টি। এবং প্রতিটা পেসের মধ্যে 10টি ধাপ আছে, তাহলে 10টি ধাপের দৈর্ঘ্য হলো 34 অ্যাংস্ট্রম। তাহলে একটি ধাপের দৈর্ঘ্য কত? 10 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 3.4 অ্যাংস্ট্রম। আর যদি ন্যানোমিটার হিসেব করো তাহলে 3.4 ন্যানোমিটারকে তুমি 10 দিয়ে ভাগ করলে পাবা হলো 0.34 ন্যানোমিটার, অর্থাৎ একটি ধাপের দৈর্ঘ্য হলো 0.34 অ্যাংস্ট্রম অথবা 0.34 ন্যানোমিটার। এবং ডিএনএ অণুর যে ব্যাস এটা হলো 20 অ্যাংস্ট্রম অথবা 2 ন্যানোমিটার। যখন এই সূত্রটা উৎপন্ন হতে থাকে একদিকে গভীর খাঁজের সৃষ্টি হবে এবং অন্যদিকে অগভীর খাঁজ, এদিকে কি গভীর খাঁজ আর এদিকে কি অগভীর। প্রত্যেকটাতে পেস উৎপন্ন হবার সময় একদিকে গভীর খাঁজের সৃষ্টি হবে, অন্যদিকে অগভীর খাঁজের সৃষ্টি হবে। এবং ডিএনএ অণুর আণবিক ওজন 10⁶ থেকে 10⁹ ডাল্টন হয়ে থাকে। আমি মনে করি তোমরা ডিএনএ অণুর মডেল বুঝতে পারছো এবং ডিএনএ অণুর তাৎপর্য বা গুরুত্ব একটু নিজেরা রিডিং পড়ে নিবা। যদি তারপরে বুঝতে না পারো আমাকে কমেন্ট করিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকিও। আসসালামু আলাইকুম।